আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। বন্ধু নমস্কার। 21শে জুলাই কি অগ্নি পরীক্ষা দেবে তৃণমূল? মমতা বন্দ্যোপাধ্যায় কি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা দেবেন 21শে জুলাই? মানে শহীদ দিবসের দিন কি বাংলার মাটিতে একটা বিরাট বড় রাজনৈতিক অগ্নি পরীক্ষা হতে চলেছে? সেদিন কি নির্ধারণ করা হবে যে তৃণমূলের কি বিনাশ হয়ে যাবে, মানে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস কি নিঃশেষিত হয়ে যাবে, না ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে সক্ষম হবে? তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা বিদ্রোহী হয়ে গিয়ে নিজেদেরকে আসল তৃণমূল বলে ঘোষণা করছে এবং যাদেরকে অনেকেই নকল তৃণমূল আরো অনেক ধরনের কথা বলছে, তারা কি সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তাকে টেক্কা দেবে? তারা কি পারবে এরকম কোনো কিছু করে দেখাতে যাতে আগামী দিনে তাদের কাছে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে বাধ্য হয়, অর্থাৎ তারাই বাংলার মাটিতে প্রধান না শুধু একমাত্র তৃণমূল হিসেবে নিজেদেরকে উপস্থাপিত করতে পারে? সবাই জেনে গেছে যে তৃণমূল কংগ্রেসকে আপনার কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি দেওয়া হয়েছে বিড়লা তারামণ্ডলের সামনে অনুষ্ঠান করার জন্য, এবং লোক সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে 2500 থেকে 3000-এর মধ্যে। 3 ঘন্টার মধ্যে তাদের প্রোগ্রাম কমপ্লিট করতে হবে, এটাও বলে দেওয়া হয়েছে। তাদের স্বেচ্ছাসেবকদের নামের তালিকাও তৈরি করতে হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেটাও তাদের নিশ্চিত করতে হবে। সেই শর্তগুলি দিয়ে হাইকোর্ট তাদেরকে অনুমতি দিয়েছে। এবার তারা উল্লসিত খুব স্বাভাবিক ভাবেই যে জায়গায় দেওয়া হয়েছে সেখানেই তারা প্রোগ্রাম করার জন্য অলরেডি তারা ময়দানে নেমে পড়েছে। কিন্তু এখানে একটা জিনিস হলো, তাদের যেমন সুবিধা করে দিয়েছে আদালত, ঠিক তেমনি আর একদিকে অসুবিধাও হয়ে গেছে। সুবিধা কোন দিকে? যে 2500 থেকে 3000-এর মধ্যে জনসমাগম করতে হবে, এর বাইরে করা যাবে না, মানে এর চেয়ে বেশি যাতে না হয় লোক, সেটা বলে দেওয়া হয়েছে। এবার যদি লোক সংখ্যা 3000-এর ভেতরে থাকে, সেটা থাকতেই হবে, তাহলে তাদের জন্য বলার সুযোগ হয়ে যাবে যে ভাই এটা তো আদালতের নির্দেশ। আদালত যদি এইরকম কোনো লোক সংখ্যার কোনো সীমা বেঁধে না দিত তাহলে এটা তো বিশাল হতো, জনজোয়ার বয়ে যেত, হয়তো লক্ষ লক্ষ মানুষ হতো। আমাদের এখানে যে এই অল্প কজন লোককে নিয়ে প্রোগ্রাম করতে হয়েছে সেটা আদালতের নির্দেশকে মান্যতা দেওয়ার জন্য করতে হয়েছে। সুতরাং এইটাতে জনপ্রিয়তার কমতি বোঝায় না, এই কথা বলা যেমন তাদের কাছে সুবিধা হলো, আর একদিকে হলো যে এতদিন ধরে যতবারই মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রোগ্রাম করেছেন 21শে জুলাই, তাতে বিশাল সংখ্যক লোক হয়েছে, মানুষের ভিড়, মানে মানুষের মাথা গুনে শেষ করা যাবে না এইরকম ভিড় হয়েছিল। সে জায়গাতে এবার যখন 21শে জুলাই দোরগড়ায়, তখন তৃণমূল ভেঙে খান খান হয়ে গেছে। তৃণমূলের মধ্যে দুটো তিনটে মানে ভাঙন হয়ে গেছে। একটা ভাঙন তো অন্য দলে গিয়ে ঢুকে পড়েছে, আর একটা ভাঙন এখনো নিজেদেরকে আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন কমিশনে দরবার করছে। এইরকম একটা অবস্থা যখন প্রায় প্রত্যেক দিন পালা করে কেউ না কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিয়ে তার বিদ্রোহী শিবিরে, মানে তার বিরুদ্ধে যে শিবির তৈরি হয়েছে বিজেপির আশ্রয় এবং প্রশ্রয়ে যেমনটা বলা হয়, বা বিজেপির আদরে আপ্যায়নে যে শিবিরটা তো চলছে বলে বলা হয়, সেই শিবিরে গিয়ে যোগ দিচ্ছে। এইরকম একটা অবস্থাতে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখাতে হবে যে বাংলার বাঘিনী হিসেবে তাকে যে বলা হতো, সেই বাঘিনী এখনো বাঘিনীই আছে, বাঘিনী এখনো মাথা নত করেনি এবং বাঘিনীর জনপ্রিয়তাতেও সামান্য কমতি আসেনি। যদিও এখনো পর্যন্ত এটা দেখা গেছে যে তাকে যারা ছেড়ে গেছে তাদের কারুর পেছনেই কোনো মানুষের ভিড় নাই। সে এমএলএ হোক, প্রাক্তন মন্ত্রী হোক, এমপি হোক, যা কিছুটা হোক না কেন, তারা যখনই ময়দানে বেরোচ্ছে, যারা যখনই রাস্তায় বেরোচ্ছে, তারা যখনই কোনো জায়গায় যাচ্ছে, দেখা যাচ্ছে যে তাদের পেছনে 2-4 জনের বেশি লোকই হচ্ছে না।
অর্থাৎ সাধারণ কর্মীরা, সাধারণ সমর্থকরা তাদের একেবারেই বর্জন করে দিয়েছে। এইরকম একটা অবস্থাতে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ডেফিনেটলি সুখের খবর। এটা সবাই বুঝতে পারছে, সারা দেশের মানুষ দেখতেও পাচ্ছে এটা, যে নেতারা চলে গেছে তাকে ছেড়ে দিয়ে, এমপিরা চলে গেছে, এমএলএরা চলে গেছে, বিভিন্ন পদাধিকারীরা চলে গেছে, কিন্তু সাধারণ মানুষ, সাধারণ কার্যকর্তা, সাধারণ কর্মী, সাধারণ সমর্থকরা তাকে এখনো ছেড়ে গেছে এইরকম বলার কোনো সুযোগ নাই। কিন্তু তারা যে ছেড়ে যায়নি, এটা ঠিক যে তারা প্রতিপক্ষ শিবিরে ভিড় জমায়নি, কিন্তু তারা তো ঘরে বসে রয়েছে। ঘরে বসে যে তারা মমতা ব্যানার্জিকে সমর্থন করছে, তার প্রমাণ কোথায়? তার তো প্রমাণ তখন সামনে আসবে যখন তার সঙ্গে রাস্তার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নেমে আসবে, যখন দেখা যাবে জাতীয় সড়কে, মানে সড়কের মধ্যে ঢল নেমেছে মানুষের মমতা ব্যানার্জির পেছনে, তখন বোঝা যাবে যে জনপ্রিয়তা তার এখনো অটুট রয়েছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, একই দিনে ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে বিদ্রোহী শিবির বা যাদেরকে নকল তৃণমূল বলে বলা হচ্ছে, তারা যে প্রোগ্রাম করবে সেখানে কি বিশাল সংখ্যক মানুষের জমায়েত হবে? কারণ এখনো পর্যন্ত তাদের সমাবেশে কোনো লোকসংখ্যা বেঁধে দেওয়া হয়েছে এরকম কিছু শোনা যায়নি। এবার তাদের অনুষ্ঠানে কি বিজেপি লোক পাঠিয়ে তাদেরকে অনেক বেশি জনপ্রিয়, অনেক বেশি গ্রহণযোগ্য বলে তুলে ধরার চেষ্টা করবে? তাদের পেছনে এখনো পর্যন্ত যেখানে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকদের কোনো ভিড় দেখা যায়নি, সেখানে তাদের পেছনে ভিড় জমিয়ে, কৃত্রিম ভাবে ভিড় জমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে খাটো করে দেখানোর কোনো চেষ্টা কি রাজ্যের শাসক দল বিজেপি করতে পারে? আবার এটাও ঠিক যে বিজেপি দলের তরফ থেকে তাদের কর্মী সমর্থকদেরকে যদি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কার্যক্রমে যাওয়ার জন্য বলেও দেয়া হয়, তাহলেও কি তারা যাবেন? কারণ তারা, এইটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টের মাধ্যমে, অনেক ভিডিও বার্তাতে, যে সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করছে না, বা তার যে বিদ্রোহী শিবির তাকে পছন্দ করছে না, বা যে সমস্ত এমপিরা বিজেপিতে অলরেডি ঢুকেছে বা যারা ঢোকার জন্য চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা মনে করছে এবং তারা বলছেও সোশ্যাল মিডিয়াতে এসে যে আমরা পরিশ্রম করলাম, আমরা বুকের রক্ত দিলাম, আমরা আমাদের আবেগ ভালোবাসা সবকিছু দিলাম, আমরা চ্যালেঞ্জ নিলাম, আমরা লড়াই করলাম, আমরা দলকে জেতালাম, এবার তারা এসে আমাদের দলে সরাসরি ঢুকে অথবা পরোক্ষভাবে আমাদের দলের সরকারের ঘি মাখন ইত্যাদি খাবে, তারা রাজত্ব করবে। এটা কি হতে পারে নাকি? এটাকে আমরা মেনে নিতে পারবো নাকি? আমরা মেনে নিতে পারবো না, এরকম অনেকেই বলছে। সবাই বলছে না, কিন্তু অনেকেই বলছে। আর অনেকে যে বলছে সেই ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন। এগুলো কোনো লুকোচুরি করার মতন কোনো বিষয় না। সোশ্যাল মিডিয়াতে ঘাটাঘাটি করলে এরকম অসংখ্য ভিডিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখা যাবে। এবার তাহলে তাদেরকে যদি কোনো নেতা যদি বলে দেন যে ভাই তোমরা সেখানে যাও, 100 জন, 200 জন, 500 জন লোক নিয়ে গিয়ে দেখাও যে তাদের সমাবেশে অনেক লোক হয়েছে, ভিড় হয়েছে, তাদের গ্রহণযোগ্যতা অনেক বেশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনায়, তারা অনেক বড় নেতা হয়ে গেছেন, এটা দেখাও, এই কথা যদি বলে দেন, তাহলে কি তারা তা মানবেন? বা তারা কি তা শুনবেন এবং তারা কি সেখানে যাবেন? যদি না যায়, যদি বিজেপি কর্মী সমর্থকরা সেখানে গিয়ে ভিড় না জমায়, তাহলে তৃণমূলের কর্মী সমর্থকরা কি যাবে? তৃণমূলের কর্মী সমর্থকরা কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে মান্যতা দেবেন? এখনো পর্যন্ত তাদের কাণ্ড কারখানা, মানে তাদের আচরণে এইরকম কোন লক্ষণ দেখা যায়নি। কিন্তু আগামী দিনে কি 21শে জুলাই কি সেরকম কিছু হতে পারে? তার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা বিরাট বড় অগ্নি পরীক্ষা, কোনো সন্দেহ নাই। কিন্তু অগ্নি পরীক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় কি পাশ করবেন? এখনো পর্যন্ত যে সমস্ত নেতারা তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন, অনেকেই মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়েরই একটা চাল রয়েছে বিজেপিকে বোকা বানানোর জন্য। তিনি ইচ্ছাকৃতভাবে তার বিশেষ পছন্দের লোকদেরকে বলে দিচ্ছেন যে
তোমরা চলে যাও সেখানে, তোমরা গিয়ে আপাতত ভালো থাকো, শান্তিতে থাকো, একটু আমাকে মাঝে মধ্যেই সমালোচনা করবে, অভিষেককে বেশি করে করবে এবং বিজেপির নেতারা যাতে খুশি হয় সেই রকম কথাবার্তা বলবে। এরকম করে তিনি নাকি একটা বিশেষ রাজনৈতিক পরিকল্পনার অধীনে তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন সেখানে। কিন্তু এর ফলে সাধারণ জনমানুষে যে আপনার শঙ্কা তৈরি হয়েছে, সেই শঙ্কার নিরসন কি 21শে জুলাইয়ের সমাবেশে ঘটবে মনে হয় আপনাদের? জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। ভিডিওটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হলে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এতদিন পরে জানা গেল নাট্যকার ব্রাত্য বসুও শিবির বদলে ভালো তৃণমূলের দলে চলে যাচ্ছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে খুঁজে পেয়েছিলেন। রোজ তালিকাতে নতুন নাম, সাংবাদিকদের নতুন দায়িত্ব। এখন আজ কে কে নতুন ভালো তৃণমূলে যোগ দিচ্ছেন। তারপর সেই তৃণমূলে থাকাকালীন তার দম বন্ধ হয়ে যাবার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক আচরণের কথা, যা অনুব্রত মণ্ডল থেকে জ্যোতির্ময় মল্লিক থেকে অরূপ বিশ্বাস, তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধরানোর। বলেছিলেন তুমি তো কান দিয়ে শোনো হে, তবুও দিদিমণি কান দেননি এবং এইটুকুর পরেই থেমে গেলে তা গণ্য করা হবে না। বিধিবদ্ধ নির্দেশিকা মেনে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখা চোখা দু লাইন বলতে হবে। আমাদের রাজনীতি শেখাচ্ছিলেন, আমরা ওনার কাছ থেকে রাজনীতি শিখবো কেন, আইপ্যাক সর্বনাশ করে দিল দলটার, আমাদের গুরুত্ব ছিল না, ইত্যাদি 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 ইত্যাদি। এবং এগুলো বলার পরে তাকে সমাবর্তনের পরে যেরকম সার্টিফিকেট দেওয়া হয়, বিয়ের রেজিস্ট্রির পরে যেরকম ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক সেরকম একটা ইনডেমনিটি বন্ড দেওয়া হচ্ছে, এক রক্ষা কবচ। আপাতত তাল সে তাল মিলাও, বেসুরো হয়েও না, তাইলে ইডি আসবে না, সিবিআই ধরবে না, দরজার বাইরে ডিম মিসাইল নিয়ে বিজেপি বাহিনী দাঁড়িয়ে থাকবে না। তারপর কি হবে? তারপর কি হবে তা পরে ভাবা যাবে স্যার, আপাতত এই যথেষ্ট। আপাতত ঝাড়ের হাত থেকে তো বাঁচি, পরের কথা পরে। হ্যাঁ, এই পদ্ধতিতে আদি তৃণমূলে ভাঙন অব্যাহত। নব তৃণমূল রোজ গায়ে গতরে বেড়ে উঠছে। ওধারে শোনা যাচ্ছে লোকসভার তৃণমূল যারা ওই নতুন দলে যোগ দিয়েছেন, যে দলের নাম তাদের অনেকের মনে থাকছে না, সেই তারা এখন বেচায়েন, একটু ব্যস্ত হয়ে পড়েছেন। তারা এনডিএতে যোগ দিয়েছেন, কিন্তু মাথায় আছে পরের রাজনীতি, মাথায় ঘুরছে এর থেকে সরাসরি বিজেপিতে গেলেই তো ভালো হতো। হ্যাঁ, সেই নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রকাশ্যে মাঝে মধ্যেই বলছেন হৃদয়ে মমতা আছেন, হৃদয়ে মমতা আছেন, ওধারে বিজেপিতে আছেন। সব মিলিয়ে ভাঙনের এই চেহারা বলে দিচ্ছে অন্তত দলের ওপরের সারিতে কালীঘাটের দিদিমণির এতটুকু নিয়ন্ত্রণও নেই। ক্ষমতা আর ক্ষমতার ব্যবহারের ওপরে দাঁড়িয়ে থাকা এক দলের নেত্রী সাফ বুঝতে পারছেন দলের একেবারে সমর্থক আর একেবারে তলার সারির কর্মীদের বাদ দিলে দলের নিয়ন্ত্রক তিনি নন। কেবল তাই নয়, আইনি লড়াইতেও কি তিনি খুব বেশি এগোতে পারবেন? দলের নাম, সিম্বল, তহবিল কোনোটাই কি তার হাতে থাকবে? মনে হয় না। তাহলে ওনার কাছে থাকবেটা কি? একেবারে বন্ধ হয়ে যাওয়া লাটে ওঠা কোম্পানির কাছে যেটা থাকে সেটা ওনার কাছে আছে গুডউইল। উনিই লড়েছেন, উনিই রাস্তায় থেকে দল তৈরি করেছেন, 294টা কেন্দ্রে প্রার্থিত আমি, আমাকেই ভোট দিন কথা বলতে পেরেছেন, তার জন্যই জিতে এসেছেন যে কজন জিতে এসেছেন। এবং সবাই জানেন যে তিনি নেত্রী, তাকে সামনে রেখেই ভোট হয়েছে। কিন্তু সেটাই কি যথেষ্ট ওই 41% ভোটের দাবিদার হবার জন্য? আসল কথাটা হলো, এ রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে এক শক্তিশালী দল হিসেবে নিজেদেরকে খাড়া করবে, তারাই পাবে ওই 41% ভোটের এক বড় অংশ। চোখ বুঝে বলে দেওয়া যায় যে এই মুহূর্তে যদি জাতীয় কংগ্রেস এ রাজ্যে এক শক্তিশালী সংগঠন হতো, তাদের জেলায় জেলায় নেতারা মাঠে নামতে পারতেন, তাদের সাংগঠনিক শক্তি দিয়ে রাজ্য জুড়ে বিজেপির বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলন, ধর্ণা, বিক্ষোভ করতে পারতেন, তাহলে নিশ্চিতভাবেই 41 না হলেও 35-38% ভোট তাদের দিকেই যেত। নিশ্চিতভাবেই কংগ্রেস সবচেয়ে বড় দল হয়ে সামনে আসতো। কিন্তু কংগ্রেস কি সেই অবস্থাতে আছে? অন্যদিকে আছেন বামেরা। এটা তো ঘটনাই যে তারা হকার উচ্ছেদ নিয়ে পথে আছেন, তারা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছেন, দলের সক্রিয়তা বেড়েছে। কিন্তু সমস্যা হলো ওই যে 41% ভোট,
তা তো কেবল বিজেপি বিরোধী ভোট নয়, তা ভালো রকম ভাবে আবার সিপিএম বিরোধী ভোটও বটে। ওই ভোটারদের মধ্যে থেকে সিপিএম বিরোধিতা এত চট করে মুছে যাবে, তাহলে পড়ে থাকে ভালো তৃণমূল আর কালীঘাট তৃণমূল। ভালো তৃণমূলে এ ধরনের কাজ কিভাবে করবেন, মানে কিভাবে তারা ভোটটা চাইবেন? বর্তমান সরকারের সঙ্গে এই ভালো তৃণমূলের রসায়ন নিয়ে তো কোনো রাগঢাক গুড়গুড় নেই। তারা মুখে বলছেন বেশ কিছু কথা, লক্ষ্মীর ভাণ্ডারের কথা, হকার উচ্ছেদের কথা, কিন্তু সরকারের প্রশ্রয়ে গড়ে ওঠা এক দল হঠাৎ আন্দোলন সংগ্রামে নেমে পড়বেন, তা কি কেউ বিশ্বাসও করবে? অন্যদিকে মমতা নামতে চাইবেন, দলের কর্মীরাও চাইবেন, কিন্তু কার্যত কি দেখা যাচ্ছে? বারচারেক মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসেছেন, বাইরে এসেছেন, আন্দোলনের কোন ন্যারেটিভটা তিনি সেট করেছেন? লক্ষ্মীর ভাণ্ডার তো তাঁরই করা প্রকল্প। আজ সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তার মধ্যে 1,10,000 20,000-এর মতন বেশি মহিলা টাকাটা পাচ্ছেন না। মমতা কি একবারও বললেন যে এর বিরুদ্ধে রাস্তায় নামবো? কোথায় স্ট্রিট ফাইটার মমতা? স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ, বহু মানুষ আতান্তরে পড়েছেন, কোথায় লড়াই? নেতাজিকে কার্যত গুন্ডা বলা হলো। বাঙালির রাষ্ট্রনায়ককে এই কথা আগে বললে তুলকালাম হয়ে যেত। কোথায় কি কেউ কি রাস্তায় নামলেন? লক্ষ লক্ষ হকারেরা খাচ্ছে, তাদের পেটে লাথি পড়েছে, তাদের মধ্যে এক বিরাট অংশ এমনকি বিজেপির সমর্থক, বিজেপিকে ভোট দিয়েছেন। গত নির্বাচনে তারা ভোট দিয়েছেন বিজেপিকে। মমতা কোথায়? তার বদলে অভিষেক বাঘের বাচ্চা না সিংহের বাচ্চা, তা জানিয়ে কোন ন্যারেটিভ তৈরি হবে? ভোট লুট হয়েছে, যারা হেরেছেন তাদের কজনকে মামলা করাতে পারলেন? উল্টে যে রাজারহাট জায়গায় সেই মামলা একটা স্পষ্ট রায় ছিনিয়ে আনতে পারত, সেই কেন্দ্রের তাপস চ্যাটার্জি, সে এখন বেসুরো। আসলে মমতাকে মানুষ দেখতে চান রাস্তায়। বন্যেরা বনে সুন্দর, মমতা রাস্তায়। সেই রাস্তায় নামলে কোনো আদালতের রায়, কোনো বিচারকের মন্তব্যে ওই 61% সোনার খনিতে কেউ হাত দিতে পারবেন না। মমতা সেটা জানেন না। জানেন বলেই কি বলছেন যে 21শে জুলাইয়ের আগে যারা চলে যাবেন তারা চলে যান, আমি নতুন করে দল গড়ব। নতুন দলের নাম কি তৈরি হয়ে গেছে? নতুন দলের সিম্বল কি তৈরি হয়ে গেছে? বয়স কিন্তু 71। ভারতের রাজনীতিতে অবশ্য তেমন কোনো 71 বছর বয়স তেমন কোনো বিরাট বিষয় নয়। কাজেই মমতা আবার মাঠে নামতেই পারেন নতুন দল নিয়ে, নতুন সিম্বল নিয়ে। বোঝা দুটো। প্রথম বোঝা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনি আপাতত টার্গেট। রাজ্য বিজেপি নেতৃত্ব জানেন সময় সুযোগ পেলে তিনিই হয়ে উঠতে পারেন মাঝমাঠের মেসি, তাই তাকে সুযোগ দেওয়া চলবে না। একেবারে ম্যান মার্কিং করে খেলা চলছে, প্রতিদিন মামলা দিয়ে নানান অভিযোগ এনে এক ধারাবাহিক প্রচার চালিয়ে তাকে সামনে রেখে আক্রমণের ঘুঁটি সাজাবে বিজেপি, ভালো তৃণমূল, সংবাদ মাধ্যম। কাজেই সেই আক্রমণের টার্গেটকে একটু সরিয়ে রাখলে প্রতি আক্রমণের সুযোগ খানিকটা বাড়তে পারে। মমতা নিজের হাতে নিন দল, সংগঠন। ওনার চেয়ে দ্রুত রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে পারে বিজেপি। অন্য কারোর সঙ্গে কোনো তুলনা চলে না। উনি সামনে আসলে এখনো কর্মী সমর্থকরা রাস্তায় নামবেন, এবং এক্ষেত্রে দুটো জরুরি কথা মনে রাখতেই হবে। ওনাকে জাতীয় রাজ্য স্তরে বন্ধু খুঁজতেই হবে, কংগ্রেসের দিকে হাত বাড়াতেই হবে। বামেদের বিরুদ্ধে মুখর হওয়াটা এই সময়ের দাবি নয়, কিন্তু উনি কি এসব পারবেন? না। সেই 4 এপ্রিলের পর থেকে আজ পর্যন্ত এর একটাও তিনি করেননি। হতেই পারে তিনি এই কথাগুলো 21-এর জনসভা থেকে বলবেন। হ্যাঁ, দেরি হলেও সেই 21 থেকে তাহলে অন্য এক রাজনীতি দেখবো আমরা। সেক্ষেত্রে বিড়লা প্ল্যানেটোরিয়ামে কত লোক এলো সেটা বড় কথা নয়। মমতা যদি এটা স্পষ্ট করে দেন এ রাজ্যে বিজেপির বিরোধিতা তার হাতেই থাকছে, তাহলে ওই 41% ভোটের নির্ধারণ ঠিকানাটা নির্ধারিত হয়ে যাবে। যদি 21-এর সভাতেও ওই ইভিএম লুট আর ভোট লুটের, দল হারেনি ইত্যাদি ন্যারেটিভের মধ্যে আটকে থাকেন, তাহলে বাংলার রাজনীতি খুব দ্রুত একটা একরৈখিক দিক নেবে, একটা একমুখী হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। বিরোধিতা বলে কিছু থাকবেই না, থাকলেও তা কার্যকরী হবে না। তাছাড়া মমতা এখন আবার রাস্তায় নামলে তার প্রথম সুবিধে হলো যাবতীয় দুর্নীতির অভিযোগের মাথাদের দায় তাকে অনেকটাই আর নিতে হবে না, কারণ তারা এখন দলের বাইরে। আর তার কাছে ছাপ্পার ফাড়কে কিছু সুযোগ এসে যেতেই পারে। জাতীয় রাজনীতি সেই সুযোগ এনে দিতেই পারে। জাতীয় রাজনীতিও এক বাঁকের মুখে, সেখানে দাঁড়িয়ে আছেন। বহু ইস্যু সামনে আসছে। দেশ জুড়ে অর্থনৈতিক দুর্দশার প্রভাব, বেকারত্ব, মূল্যবৃদ্ধি,
টাকার দাম কমা, ছাত্র জেনজিদের আন্দোলন, সোনাম ওয়াংচুর অনশন, কংগ্রেসের সক্রিয়তা, রাম মন্দির সমেত বিভিন্ন মন্দিরে ঢালাও চুরির অভিযোগ বিজেপির নৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করছে। সেরকম একটা সময় কর্নার থেকে গোল অ্যাসিস্ট পেয়ে যেতেই পারেন মমতা, কিন্তু তার জন্য রাস্তায় থাকতে হবে। রাস্তা তৈরি করে নেবে। যদি সেই সুযোগ নিতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি জাতীয় রাজনীতির সুরে এ রাজ্যের রাজনীতিকে না জুড়ে নিতে পারেন, যদি এখনো সেই পুরনো ভোট লুট আর ইভিএম এর তত্ত্বই দাঁড়িয়ে থাকেন, তাহলে দল থাকলেও, প্রতীক থাকলেও, এমনকি তহবিল থেকে খরচের অধিকার থাকলেও ঘুরে দাঁড়াতে পারবেন না দিদিমণি। কিন্তু যদি রাস্তার মমতা রাস্তাতেই থাকেন, তাহলে নতুন দল, নতুন সিম্বল, মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা দখল না হোক, এক শক্তিশালী বিরোধী হিসেবে ওই 41% ভোটের দাবিদার হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজকে দলটা মূল কথা নয়, দল তো সবাই হেরেছে। সিপিএম এর কাছে একজন, আইএসএফ এর কাছে একজন, কংগ্রেসের কাছে দুজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল ভেঙে চুরমার। আদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাট তৃণমূলের কাছে কজন এমএলএ আছেন। কিন্তু এটা ঘটনা যে সিপিএম, কংগ্রেস এবং সম্মিলিত বিরোধী দল এখনো পর্যন্ত রাজ্যের 55% মানুষের প্রতিনিধিত্ব করেন। সেই ভোটকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন তিনি, যিনি এই রেজিমের বিরুদ্ধে রাস্তায় থাকবেন। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।